হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আমি নিতু, তোমাদের জানাই স্বাগত। সবাইকে হ্যাপি মেরি ক্রিসমাস ডের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, তোমাদের জন্য এই জিকে ক্লাসটি আমি নিয়ে আসি। এখন চলছে তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি। এখন আমি করাবো ক্লাস নম্বর 12। এর আগে আমি 11টি ক্লাস করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই বলবো তোমরা দেখে যাবে। প্রশ্নগুলো সম্পূর্ণ পরীক্ষার আসার মতন সম্ভাব্য প্রশ্নোত্তর, সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক তোমাদের এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে। তো চলো দেরি না করে শুরু করা যাক প্রশ্নগুলো। চলো দেখো, প্রথম প্রশ্ন বলেছে ভারতের জিডিপিতে যে ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখে সেটি কি? জিডিপি, যার সম্পূর্ণ নাম গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে জিডিপির সম্পূর্ণ নাম। তো জিডিপির সবচেয়ে বেশি অবদান রাখে সেটি হলো কৃষিক্ষেত্রে। কৃষিক্ষেত্রে কিন্তু জিডিপির সবচেয়ে বেশি অবদান রাখে। জিডিপি কি? জিডিপি সম্পূর্ণ নাম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আর কৃষিক্ষেত্র ভারতের প্রাথমিক ক্ষেত্র। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, ধানসিঁড়ি নিম্নলিখিত কোন নদীর একটি উপনদী? ধানসিঁড়ি কোন নদীর একটি উপনদী? তো ধানসিঁড়ি কিন্তু ব্রহ্মপুত্র নদীর একটি উপনদী। ব্রহ্মপুত্র নদীর উপনদী কি? এই ধানসিঁড়ি। তো ভিডিওটা ভালো লাগলে একটু অবশ্যই লাইক করে দেবে বন্ধুরা। হ্যাঁ, লাইক করবে এবং সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো নেক্সট প্রশ্ন। ভারতে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল কোন সালে? তোমাদের যে 12টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল, তো অবশ্যই 12টার মধ্যে তোমার ফার্স্ট, প্রথম, দ্বিতীয়, চতুর্থ, ঠিক আছে, 12তম, নবমতম, প্রতিটা পঞ্চবার্ষিকী কিন্তু সমান গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা প্রশ্ন থাকবেই। ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী শুরু হয়েছিল কত সালে? ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী শুরু হয়েছিল 1956 সালে। 1956 সালে কিন্তু ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল। তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার কিসের উপর জোর দেওয়া হয়েছিল? কিন্তু শিল্পের উপর কিন্তু জোর দেওয়া হয়েছিল, তাই তো, শিল্পের উপর কিন্তু জোর দেওয়া হয়েছিল। প্রথম পঞ্চবার্ষিকীর আমরা যদি দেখি, প্রথম পঞ্চবার্ষিকী শুরু হয়েছিল 1951 সাল থেকে 1956 সাল পর্যন্ত। তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জোর দেওয়া হয়েছিল কৃষিক্ষেত্রে, কিন্তু জোর দেওয়া হয়েছিল। কিন্তু আমরা যদি দ্বিতীয় পঞ্চবার্ষিকী দেখি, তখন কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী কিন্তু ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল। আর সময়কাল ছিল 1956 থেকে 1961 সাল পর্যন্ত। আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী মডেল ছিল কার? মহালনবিশ মডেলের উপর ভিত্তি করে হয়েছিল। পিসি চন্দ্র মহালনবিশের পরিকল্পনার অনুসারে কিন্তু, মডেল অনুসারে কিন্তু এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে প্রস্তাবনাটি প্রথম কত সালে সংশোধিত হয়েছিল? ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি মাত্র একবারই সংশোধন হয়েছিল, একবার মাত্র সংশোধন হয়েছিল। সেটি কত সালে? সেটি কিন্তু 1976 সালে। 1976 সালে কিন্তু ভারতের প্রস্তাবনাটি একবারই কিন্তু সংশোধিত হয়েছিল। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এই ভারতের প্রস্তাবনাটি সংশোধন হয়েছিল। চলো নেক্সট প্রশ্ন। প্রতি বছর কোন তারিখে পালিত হয় জাতীয় চিকিৎসক দিবস? জাতীয় চিকিৎসক দিবস, যেটি কার জন্মদিন উপলক্ষে পালন করা হয়? ডক্টর বিধানচন্দ্র রায়, ঠিক আছে, ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে কিন্তু জাতীয় চিকিৎসা দিবস বা চিকিৎসক দিবস পালন করা হয়। তো বলেছে কোন দিন? তো সেটা কিন্তু 1 জুলাই। 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন। এই বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে প্রতি বছর 1 জুলাই এই জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয়। এবার আসতে পারে কার জন্মদিনে জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয়? তো সঠিক উত্তর হবে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনে কিন্তু চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। চলো নেক্সট।
ডিসেম্বর 2023 অনুযায়ী জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন পদে কে রয়েছেন? জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। জাতীয় মহিলা কমিশন যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1992 সালে। কত সালে? 1992 সালে জাতীয় মহিলা কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল। আর এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর কিন্তু নতুন দিল্লি। তো বলেছে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন পদে কে রয়েছেন? তিনি কে বর্তমানে 2023 ডিসেম্বর অনুযায়ী? তো তিনি রয়েছেন রেখা শর্মা। রেখা শর্মা কিন্তু রয়েছেন বর্তমানে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম? দেখো, জিঙ্ক অক্সাইড ZNO, পটাশিয়াম নাইট্রেট KNO3, সোডিয়াম ক্লোরাইড NaCl। তো প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম সালফেট বা CaSO4H2O। এইগুলো কিন্তু লিখে রাখবে বা মনে রাখবে, ঠিক আছে? এসব আসে কিন্তু এরকম আসে, ক্যালসিয়াম সালফেট প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত কি? জিঙ্ক অক্সাইডের রাসায়নিক সংকেত, এরকম কিন্তু অনেক প্রশ্ন পাওয়া যায়, ঠিক আছে? তো ক্যালসিয়াম সালফেট যার রাসায়নিক সংকেত CaSO4H2O, যেটি প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধীর প্রতিষ্ঠিত হরিজন সেবক সংঘ। মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত হরিজন সেবক সংঘ কত সালে স্থাপন করেছিলেন? হরিজন সেবক সংঘ, এটা কিন্তু দলিত সম্প্রদায় নিয়ে কিন্তু জন্য এই হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। তো কত সালে? ইনি কিন্তু মহাত্মা গান্ধী 1932 সালে হরিজন সেবক সংঘ স্থাপন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ধূপগড় পর্বতশৃঙ্গ ভারতের কোন রাজ্যের সর্বোচ্চ বিন্দু? ধূপগড় ভারতবর্ষের কোন রাজ্যে? তো ভারতবর্ষের মধ্যপ্রদেশে কিন্তু এই ধূপগড় রয়েছে, ধূপগড় পর্বতশৃঙ্গ রয়েছে, এবং মধ্যপ্রদেশের সর্বোচ্চ শৃঙ্গর নাম কিন্তু এই ধূপগড়। ধূপগড় হচ্ছে মধ্যপ্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে। তোমাদের কাছে একটুই চাওয়া যে তোমরা অবশ্যই লাইক করে দেবে, আর এরকম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যাতে এরকম ভিডিও আরও তোমরা পেতে পারো। চলো নেক্সট, রাজা জয়পাল এবং মাহমুদ গজনির মধ্যে পেশোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? মাহমুদ গজনি, যিনি ভারত আক্রমণ করেছিলেন। তোমাদের আজকে মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিল? সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিল? এটা আজকে হোমওয়ার্ক থাকবে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিল। তো রাজা জয়পাল ও মাহমুদের মধ্যে পেশোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? তো 1001 সালে কিন্তু সুলতান মাহমুদ এবং জয়পালের মধ্যে কিন্তু এই পেশোয়ার যুদ্ধ হয়েছিল। 1001 সালে কিন্তু সুলতান গজনির মাহমুদ এবং জয়পালের মধ্যে কী হয়েছিল? পেশোয়ার যুদ্ধ হয়েছিল, ঠিক আছে? চলো নেক্সট, নিম্নলিখিত কোনটি উদ্ভিদের নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, চারটে আছে, তিনটে কিন্তু নাইট্রোজেন যুক্ত, তিনটে এখানে আছে নাইট্রোজেনবিহীন যুক্ত রেশন পদার্থ, একটি নাইট্রোজেনবিহীন রেশন পদার্থ। তো তোমাদের চেয়েছে কোনটি নাইট্রোজেনবিহীন রেশন পদার্থ, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। তো কিন্তু এখানে যদি আমরা দেখি, উদ্ভিদের নাইট্রোজেনবিহীন রেশন পদার্থর নাম হচ্ছে গদ। গদ হচ্ছে উদ্ভিদের নাইট্রোজেনবিহীন রেশন পদার্থ। এছাড়া যদি দেখি কুইনাইন, নিকোটিন, ডাটোরিন, এটা কিন্তু সবই উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেশন পদার্থ। তাহলে গদ হচ্ছে নাইট্রোজেনবিহীন রেশন পদার্থ, কুইনাইন, নিকোটিন, ডাটোরিন কিন্তু নাইট্রোজেন যুক্ত রেশন পদার্থ। পরবর্তী প্রশ্ন, কোন দেশ 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করবে? 2020 সালে কোন দেশে হয়েছিল? 2020 সালে হয়েছিল টোকিওতে, চীনের টোকিওতে কিন্তু হয়েছিল। আর এবার বলেছে 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোন দেশ আয়োজন করবে? দেশ যদি বলা হয় ফ্রান্স, আর জায়গার যদি নাম বলা হয় কিন্তু প্যারিস, ঠিক আছে? ফ্রান্সের প্যারিসে কিন্তু 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করবে। তো
তো বন্ধুরা, তোমাদের কিন্তু ন্যাশনাল গেমস 37তম ন্যাশনাল গেমসের একটা ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই এটা দেখে নেবে। ওই ন্যাশনাল গেমসের থেকেও কিন্তু তোমরা অনেক অনেক প্রশ্ন পেয়ে যাবে। চলো নেক্সট প্রশ্ন। আধুনিক পর্যায় সারণীতে কোনটি হ্যালোজেন মৌলের অন্তর্ভুক্ত? দেখো, এটাও 4টে অপশনের মধ্যে 3টে হ্যালোজেন মৌলের অন্তর্ভুক্ত নয়, একটি হ্যালোজেন মৌলের অন্তর্গত। তো কোনটি হ্যালোজেন মৌলের অন্তর্ভুক্ত সেটা তোমরা বলতে হবে। তো হ্যালোজেন মৌলের অন্তর্ভুক্ত হচ্ছে ক্লোরিন। হ্যালোজেন মৌলের অন্তর্গত হচ্ছে ক্লোরিন, আর বাকি হিলিয়াম, নিয়ন, জেনন, আর্গন, ক্রিপ্টন সবই কিন্তু নিষ্ক্রিয় মৌল। ঠিক আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন সবই কিন্তু নিষ্ক্রিয় মৌলের অন্তর্গত। এই পর্যায় সারণীর নিষ্ক্রিয় মৌল কিন্তু 18 নম্বর শ্রেণীতে কিন্তু থাকে। আর হ্যালোজেন মৌল যদি দেখি তাহলে পর্যায় সারণীর 17 নম্বর শ্রেণীতে কিন্তু হ্যালোজেন মৌল কিন্তু অবস্থান করছে। আধুনিক পর্যায় সারণীতে 7টি পর্যায় ও 18টি শ্রেণী থাকে, তাই তো আধুনিক পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 18টি শ্রেণী থাকে। তো নিষ্ক্রিয় মৌলগুলো কোথায় থাকে? 18 নম্বর শ্রেণীতে, এবং হ্যালোজেন মৌলগুলো থাকে 17 নম্বর শ্রেণীতে কিন্তু থাকে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কর্ণাটকের হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের খেয়াল ঘরানার একজন ভারতীয় গায়ক? এই টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে আসে, কতবার তোমাদের কিন্তু এসেছিল। তো আমরা যদি তাকাই, পণ্ডিত গাঙ্গুবাই হাঙ্গল তিনি একজন কর্ণাটকের হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের খেয়াল ঘরানার একজন ভারতীয় গায়ক। খেয়াল ঘরানার কিন্তু একজন ভারতীয় গায়ককে গাঙ্গুবাই হাঙ্গল। চলো নেক্সট। দেখো বন্ধুরা, আমি এখন তোমাদের নোবেল পুরস্কার 2023 নিয়ে একটা ভিডিও করেছিলাম, তার পিডিএফ কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে এই পিডিএফটা সংগ্রহ করবে। সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই পিডিএফটা, কোনো টাকা পয়সা কিচ্ছুই লাগবে না। 2023 নোবেল পুরস্কারের যে ভিডিওটা অবশ্য দেখে নেবে, এবং তোমরা যদি চাও পিডিএফ সংগ্রহ করতে, পিডিএফটা কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই কালেক্ট করে নেবে। পরবর্তী প্রশ্ন, টেবল টেনিস খেলাটি কোন দেশ থেকে উৎপত্তি হয়েছে? কোন দেশ থেকে এই টেবল টেনিস খেলাটি উৎপত্তি হয়েছে? তো ইংল্যান্ড থেকে কিন্তু, ঠিক আছে, ইংল্যান্ড থেকে কিন্তু এই টেবল টেনিস খেলাটি উৎপত্তি হয়েছে। চলো নেক্সট। নিম্নলিখিত ভারতের কোন রাজ্যে বার্ষিক সুরাজকুণ্ড কারুশিল্প মেলা অনুষ্ঠিত হয়? দেখো, পুষ্কর মেলা কোথায় হয়? রাজস্থানের। এগুলো কিন্তু আসে, পুষ্কর মেলা হয় রাজস্থানে। সোনপুর মেলা কোথায় হয়? বিহারে কিন্তু সোনপুর মেলা হয়। সুরজকুণ্ড মেলা কোথায় হয়? তো সুরজকুণ্ড মেলা হয় হচ্ছে হরিয়ানাতে কিন্তু সুরাজকুণ্ড কারুশিল্প মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। চলো নেক্সট। বলেছে 2021 সালের 69তম দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছেন? দেখো, তিনি 2021 সালে চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন, কিন্তু 23 সালে পুরস্কৃত হয়েছিলেন। 2021 সালে তাকে যিনি পেয়েছিলেন ওহাদিয়া রেহমান। ঠিক আছে, 2021 সালে 69তম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন ওয়াহিদা রেহমান, কিন্তু তিনি পুরস্কৃত হয়েছিলেন 2023 সালে। নাম ঘোষণা হয়েছিল 2021 সালে, আর যেটা পুরস্কৃত হয়েছিল 2023 সালে। আর দাদা সাহেব ফালকে ভারতের চলচ্চিত্রের কিন্তু সর্বোচ্চ পুরস্কার, চলচ্চিত্রের সঙ্গে যুক্ত, এবং এটি কিন্তু চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার। দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম 1969 সালে দেওয়া শুরু হয়েছিল। কত সালে? 1969 সালে। প্রথম প্রাপক ছিলেন দেবিকা রানী। দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত প্রথম ব্যক্তি ছিলেন দেবিকা রানী। এই দাদা সাহেব ফালকে পুরস্কারে কী দেওয়া হয়? স্বর্ণকমল দেওয়া হয়, নগদ 10 লক্ষ টাকা, একটি শাল দেওয়া হয়। দাদা সাহেব ফালকে পুরস্কারের পুরস্কার মূল্য স্বর্ণকমল পদক, নগদ 10 লক্ষ টাকা এবং একটি শাল প্রদান করা হয়। ঠিক আছে, চলো নেক্সট।
রাইবোফ্লাভিন এর অপর নাম কি? রাইবোফ্লাভিনের অপর নাম কি? তো ভিটামিন B2। ভিটামিন B2 কিন্তু রাইবোফ্লাভিনের অপর নাম। ভিটামিন বির অপর নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন এর অপর নাম কি? রেটিনল, তাই তো। ভিটামিন এর অপর নাম কি? রেটিনল। ভিটামিন সি এর অপর নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। চলো নেক্সট। পরে বলেছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাজ্যের ভারতের সমগ্র ভূখণ্ডে জুড়ে নাগরিকদের জন্য অভিন্ন নাগরিক আইন সুরক্ষা করার চেষ্টা করবে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে এটা বলা আছে? তো ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 44-এ যেটা বলা আছে, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 44-এ বলা আছে যে রাজ্যের সমগ্র ভূখণ্ড জুড়ে নাগরিকদের অভিন্ন নাগরিক আইন সুরক্ষা প্রদান করবে। তো এটি একটি কি রাজ্য নির্দেশমূলক নীতির মধ্যে অন্তর্গত, তাই তো, যেটি অনুচ্ছেদ 36 থেকে কিন্তু 51-তে বলা আছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন অনুচ্ছেদে রয়েছে? 36 থেকে কিন্তু 51-তে কিন্তু রাজ্য পরিচালনার নির্দেশমূলক নীতি রয়েছে। আর যেটি আছে ভাগে যদি দেখি, ভাগ 4-এ কিন্তু এটা বর্ণিত রয়েছে। চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন দেখো, অ্যান এরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া বইটির লেখককে। অ্যান এরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া বইটির লেখক ছিলেন কে? তো বইটির লেখক হলেন শশী থারুর। বইটির লেখককে শশী থারুর। এরা অফ ডার্কনেস খুব ইম্পর্টেন্ট একটি বই, এটা কোনো একটা শিফটে তোমাদের আসতে পারে। তো বন্ধুরা, এই প্রশ্ন কটাই তোমাদের জন্য ছিল 20টি প্রশ্ন প্র্যাকটিস। তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো আশা করি। তো একটু লাইক করে দেবে।